আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের সৌজন্যে বিডি হেলথ 24 ফেসবুক পেজের আয়োজনে নিয়মিত ফেসবুক লাইভ অনুষ্ঠানে। আমরা প্রতি বৃহস্পতিবার রাত ৯টায় আপনাদের সামনে হাজির হই স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং বিজ্ঞানসম্মত মতামত জানাতে। আমাদের সাথে প্রত্যেক পর্বেই একজন অভিজ্ঞ পুষ্টিবিদ থাকেন। তো আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা আছি ৫৩তম পর্বে এবং আজকে আমরা কথা বলবো ফ্যাটি লিভারের খাবারের ব্যবস্থাপনা নিয়ে। ফ্যাটি লিভার এখন একটা বেশ কমন একটা অসুখ, যেটা আমরা ঘরে ঘরেই দেখতে পাচ্ছি। তো কিভাবে কি খাবার খেলে ফ্যাটি লিভার থেকে আমরা মুক্তি পেতে পারি কিংবা রিভার্স করতে পারি, গ্রেড 1 বা গ্রেড 2 এর একজন রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যেতে পারেন খাবারের মাধ্যমে, লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে, সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন সাবেকা রহমান আপা। আপাকে আমি প্রথমেই স্বাগত জানাতে চাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপা আপা দীর্ঘদিন ধরে কাজ করছেন। আপাকে আমি স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম আপু। হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। আপার পরিচয়টা একটু দিয়ে নিই। আপা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট হিসেবে কর্মরত আছেন লুবানা জেনারেল হসপিটালে। সো আপা তো আজকে আমাদের সাথে আছেন। আমরা আজকে ফ্যাটি লিভার রোগীদের সম্পর্কে, রোগীদের খাবার ব্যবস্থাপনা সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। আপনারাও জানতে পারবেন যদি আপনারা প্রশ্ন করেন। আপনারা তাৎক্ষণিক উত্তর পেয়ে যাবেন আপনাদের প্রশ্নের আমাদের অভিজ্ঞ পুষ্টিবিদের কাছ থেকে। তো দেরি না করে এই অনুষ্ঠানটি আপনার প্রোফাইলে কিংবা আপনার পরিজনের সাথে শেয়ার করুন, যাতে তারা প্রশ্ন করতে পারে এবং আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেগুলোর অ্যান্সার আপনার খুব সহজে পেয়ে যান। সো আর দেরি না করে চলে যাচ্ছে আমাদের মূল অনুষ্ঠানে। আপার কাছে আমাদের প্রথম প্রশ্ন, যেহেতু আমরা আজকে ফ্যাটি লিভার নিয়ে কথা বলছি, তো আমরা আসলে যেহেতু পুষ্টিবিদ, আমরা খাবারের আঙ্গিকে ব্যবস্থাপনার মাধ্যমে কিভাবে সুস্থ থাকা যায় সেটাই আমাদের চেষ্টা থাকে সব সময়। সেই আঙ্গিকে প্রশ্নগুলো হবে। আমরা আপনাদের কাছ থেকেও প্রশ্ন চাইছি। তো আপনার কাছে আমি প্রথমেই জানতে চাই যে আসলে ভাত তো আমাদের মেইন খাবার। আমরা ভাত খাচ্ছি। হুম। বাঙালি হিসেবে ভাত আমাদের খেতেই হচ্ছে। তো কি ধরনের শস্য বা খাবার, কার্বোহাইড্রেট, যদি আমি চলে যাই কার্বোহাইড্রেটের প্রথমেই খাবারের একটা প্রধান এবং প্রথম উপাদান। তো কার্বোহাইড্রেট গ্রহণটা কেমন হবে একজন ফ্যাটি লিভার রোগীর জন্য? কি ধরনের খাবার কার্বোহাইড্রেট গ্রহণ করবে? কার্বোহাইড্রেটের ক্ষেত্রে ফ্যাটি লিভার রোগীর কিন্তু মানে ইনসুলিন সেন্সিটিভিটিটা খুব কমে যায়, এবং সেক্ষেত্রে ভাত কিন্তু ইনসুলিন সেন্সিটিভিটিতে খুব ডিস্টার্ব করে। তো ভাত বলতে আমরা হোয়াইট যে রাইস আমরা ইউজুয়ালি খেয়ে থাকি, এটাকে একটু চেঞ্জ করলে, মানে আমরা হোল গ্রেনের দিকে যদি চলে যাই, সেক্ষেত্রে আমরা, যদি কেউ ভাত একেবারে না খেয়ে থাকতে পারে না, সেক্ষেত্রে তার জন্য লাল চালের মানে ভাত খেতে বলবো। আর যদি সেটার বদলে চালের হোল গ্রেনের রুটি খেতে পারেন, সেটা ভালো। ওটস খেতে পারেন। তো মানে হোল গ্রেনটা হচ্ছে বেস্ট, কারণ এটা আপনার সুগারকে সুন্দরভাবে কন্ট্রোল করতে হেল্প করে। ইনসুলিন সেন্সিটিভিটি কিন্তু ফ্যাটি লিভারের একটা মেজর সমস্যা। তো হুম। আমাদের এই জায়গাটাতে, মানে যদি আমরা কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের হোল গ্রেনটা খুবই জরুরি। ভাতও খাওয়া যাবে, এমন না যে ভাত খাওয়া যাবে না, তবে আমরা তখন হোয়াইট রাইসটাকে মানে চেঞ্জ করে দেবো আর কি। এবং অবশ্যই আচ্ছা। এটা কি করতে হবে যে আমরা মানে একজন ব্যক্তির চাহিদার মধ্যে রাখতে হবে, কারণ পরিমাণের অতিরিক্ত খেলে মানে হোল গ্রেনটাও কিন্তু সুগার তো দিবেই, তাই না? হ্যাঁ, 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 সুগার অবশ্যই। কোনো কিছু পরিমাণের অতিরিক্ত খাওয়া যাবে না। অতিরিক্ত করা যাবে না, এই আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপা। আপার কাছে এরপরে আমি জানতে চাই যে ফ্যাটি লিভার থাকলে আসলে কি, কি খাবারগুলো খাওয়া উচিত? আমরা তো অ কার্বোহাইড্রেট সম্পর্কে জানলাম, কিন্তু আসলে কোন খাবারগুলো খেলে ফ্যাটি লিভারটাকে কিওর করা সম্ভব? রোগী সুস্থ থাকবেন কিভাবে? আচ্ছা, ফ্যাটি লিভার তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ড্রাগের চাইতে এটা ডায়েট এবং লাইফস্টাইল দিয়ে চেঞ্জ, মানে হুম, মডিফাই করা যায়। একটা অ্যাডভান্স স্টেজে চলে যাওয়ার বদলে এটাকে আমরা নর্মালাইজ করতে পারি। তো এটা হুম, নট অনলি ডায়েট, এটার সাথে কিন্তু লাইফস্টাইলটাও অনেক জড়িত। তো সেক্ষেত্রে যেহেতু আমরা একদম। খাবারের কথাটাতেই চলে আসছি, তো আমরা খাবার নিয়েই আসলে কথা বলি। এটা স্বাভাবিক একজন মানুষ যে মানে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের যে খাবার
কম্বিনেশন থাকে এটা থাকবে। কিন্তু এটাকে আমরা কিভাবে করবো, মানে কার্বোহাইড্রেট আসবে যে 40 থেকে 50%, প্রোটিন বিলো 20%, এবং বাকিটা হচ্ছে আমরা ফ্যাট থেকে দিতে পারি। তো টোটাল কার্বোহাইড্রেট যেটা এটা আসবে হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট থেকে না, মানে কমপ্লেক্স কার্বোহাইড্রেট থেকে, যেটা বললাম যে লাল চালের আটা বা লাল চালের যে ভাত, হ্যাঁ সেটা আমরা খেতে পারি, তারপরে ওটস খেতে পারি, বা লাল চালের লাল আটার রুটি খেতে পারি। এগুলাকে আমরা যে রিফাইন্ড যে ময়দার যে খাবার, এগুলাকে মানে অল্টার করে দিতে পারি। এটা আমাদের কার্বোহাইড্রেটের পার্ট থেকে আসবে, এবং অবশ্যই পার্সেন্টেজটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, পার্সেন্টেজটা আমাদের টোটাল ক্যালোরি 40 থেকে 50%-এর মধ্যে রাখতে হবে। অতিরিক্ত পরিমাণে যখন আমরা কার্বোহাইড্রেট খাবো, সেটাও কিন্তু আমাদের সুগার দিতে থাকবে, যেন সেই ব্যাপারটা না হয়, সেই জন্য আমাদের পার্সেন্টেজটা মেনটেন করা খুব দরকার। তারপরে আসছে আমরা প্রোটিন যেহেতু নিতেই হয়, অ্যানিমেল প্রোটিন এবং ভেজিটেবল প্রোটিন সব মানে মিক্সড থাকবে। অ্যানিমেল প্রোটিন তো আমরা জানি যে মাছ, মাংস, ডিম, দুধ এগুলো তো অ্যানিমেল প্রোটিন, কিন্তু ভেজিটেবল প্রোটিনটাও যখন আমরা ইনক্লুড করব খাবারে, দেখা গেছে যে এটা কিন্তু রেসিস্ট্যান্ট স্টার্চ থাকে। এটা আমাদের যেমন গাট হেলথকে হেল্প, মানে গাটের যে টক্সিক ম্যাটেরিয়াল গুলো লিভারের ইনফ্লামেশন বাড়ে এটা কমায়। এখন পাশাপাশি এই যে রেসিস্ট্যান্ট স্টার্চ, এই যে প্রোটিন দিচ্ছে, কিন্তু আমাদের এই ইনফ্লামেশনের লেভেলটা কমিয়ে আনে। এই জন্য আমরা হচ্ছে যে অ্যানিমেল প্রোটিন এবং প্ল্যান্ট প্রোটিন দুটাকে ইনক্লুড করবো একসাথে, মানে কম্বিনেশন করব। আর প্ল্যান্ট প্রোটিন গুলো কি কি? প্ল্যান্ট প্রোটিনের মধ্যে রয়েছে আমরা জানি যে ডাল, বীজ, হ্যাঁ, তারপরে বাদাম, তারপরে সয়া, যে প্রোডাক্ট গুলো, সয়ার যে টোফু বা সয়ার নাগেটস, এগুলো কিন্তু আমরা ভেজিটেবল প্রোটিন হিসেবে খেতে পারি। এগুলোর যখন কম্বিনেশন হবে, দেখা গেছে যে টিজি লেভেলটা, মানে ট্রাইগ্লিসারাইড কিন্তু, হেপাটিক ট্রাইগ্লিসারাইড কিন্তু বেড়ে যায় লিভারে। হ্যাঁ, এটার লেভেলটা কমে আসে। এবং অবশ্যই আচ্ছা, মাথায় রাখতে এখানে আমার একটা প্রোটিনটা। প্রশ্ন আছে। আমি একটু আপনাকে অবশ্যই আটকালাম, সরি। অবশ্যই। তো না আপা, না, আমরা তো প্ল্যান্ট প্রোটিনের কথা বলছি এবং আমরা অ্যানিমাল প্রোটিনও নিব। তো যেহেতু যে কোনো একজন মানুষের ক্ষেত্রে মাসেল বিল্ড আপ করার জন্য অ্যানিমাল প্রোটিনটাই তো ভালো। তো মাছ বা মুরগি, হুম, প্ল্যান্ট প্রোটিন তো নিচ্ছে, যেহেতু আপনি একজন রিভার্স করার জন্য, লিভারটাকে রিভার্স করার জন্য প্ল্যান্ট প্রোটিনের উপর বেস করবে বেশি, নাকি অ্যানিমাল প্রোটিনের উপর জোর দিবে? আর যদি জোর দেয়ও, তাহলে হুম। কি সেক্ষেত্রে মাছের দিকে বেশি রোগী যাবেন কি, নাকি মুরগির দিকে? মাছ বা মুরগি কোনটা বেশি গ্রহণ করবেন? মাছ মুরগি দুটোই ভালো, তবে মাছ হচ্ছে আমাদের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ভেরি গুড আপা, সোর্স। আর এবং একটু যদি আমাদেরকে জোরে বলতেন, তাহলে আমরা একটু স্পষ্ট ভাবে আপনাকে শুনতে পেতাম। আহ, অবশ্যই হচ্ছে দুটোর কম্বিনেশন থাকবে। হ্যাঁ, মাসল বিল্ড আপ কিন্তু যে ভেজিটেবল প্রোটিন থেকে হয় না, এটা বললে কিন্তু ভুল হবে। যখন আমরা কার্বোহাইড্রেটের সাথে ভেজিটেবল প্রোটিনকে একটা রেশিও মেনটেন করি, তখন কিন্তু এটা ফার্স্ট ক্লাস প্রোটিন হয়ে যায়। হুম, হুম, হুম। অ্যানিমাল প্রোটিন সমানই হয়ে যায়, সো মাসল বিল্ড আপে কিন্তু তখন সমস্যা হয় না। কিন্তু আমরা মানে এখনকার যে লাইফস্টাইল, সেক্ষেত্রে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই অ্যানিমেল প্রোটিনটাকে গুরুত্ব দিই। হ্যাঁ, প্ল্যান্ট প্রোটিনটাকে মোটামুটি বাদ দিয়ে রাখি। একটা ফ্যাটি লিভারের রোগীর জন্য কিন্তু অ্যানিমাল প্রোটিনের সাথে সাথে মানে প্ল্যান্ট প্রোটিনটা ইনক্লুড করা তার লিভারের জন্য ভালো। এটা হচ্ছে একটা মডার কম্বিনেশন থাকবে আর কি, বাদ দেওয়া যাবে না, অ্যানিমাল প্রোটিন থাকবে। হ্যাঁ, এখন আমরা অ্যানিমাল প্রোটিনটা কোনটা নেব, যেটা হচ্ছে যে আপনার মাছটাকে আমরা প্রেফার করব, কারণ এটাতে হুম, হুম। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা আছে। আর লিন মিট হিসেবে আমরা চিকেন নিতে পারি, চামড়া ছাড়া চিকেনটা। দুটোই নিতে পারি, তবে মাছটা হচ্ছে আমাদের বেস্ট সোর্স অফ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা লিভারের যে ইনফ্লামেশন, হ্যাঁ এটা কিন্তু মানে লিভারকে সামনের দিকে আগায়। ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি লিভারটা হুম, হুম। সামনের দিকে বাড়াতে থাকে, আলটিমেটলি সিরোসিসে চলে যায়, এটাকে আমরা ব্যাক করতে পারি। তো মাছটাকে খুব গুরুত্ব দিতে হবে আর কি। মাছের মধ্যে কি কোনো ইয়ে আছে, আপা, ক্রাইটেরিয়া আছে যে কোন মাছটা বেশি গ্রহণ করবে, কোন মাছটা বেশি ভালো? অবশ্যই তৈলাক্ত মাছ। তৈলাক্ত মাছ মানে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। হুম। মাছ বলতে অনেকে মনে করেন যে না, তেল টেল বাদ দিয়ে একেবারেই শুকনো মাছ, বা এটা না। মাছ আপনি যে কোনো মাছই খেতে পারেন, তৈলাক্ত মাছে আমাদের গুড ফ্যাটটা আমরা, হ্যাঁ গুড ফ্যাট ব্যাড ফ্যাট আছে, তো গুড ফ্যাটটা আমরা বেশি পাই, এই আর কি। তো আমরা ওকে। মাছটাকে গুরুত্ব দিব আর কি। আচ্ছা, ঠিক আছে আপা। তো আমরা আসলে খাবারের ৬টা যে ভাগ আছে, সেই ভাগে একটা একটা করে আসলে এগিয়ে যাচ্ছি। আমরা কার্বোহাইড্রেট সম্পর্কে জানলাম, আমরা প্রোটিন সম্পর্কে জানলাম। এখানে একটা ছোট্ট জিনিস একটু জানার আছে, সেটা হচ্ছে চিনি এবং মিষ্টি খাবার।
হুম। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে চিনি এবং মিষ্টি খাবার আমরা গ্রহণ করছি একটা আহ, চিনি মিষ্টি খাবার অনেকে অনেকে পছন্দও করছেন অনেক রোগী। তো সেক্ষেত্রে একজন ফ্যাটি লিভারের রোগী যিনি অলরেডি আক্রান্ত এবং তার জন্য চিনি এবং মিষ্টি খাবারের ব্যবস্থাপনাটা কেমন হবে? কিন্তু সে ডায়াবেটিক না, নন ডায়াবেটিক একজন। চিনি এবং মিষ্টি খাবার অ্যাকচুয়ালি ওটা কিন্তু কার্বোহাইড্রেট, সিম্পল কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট একজন মানুষ নেবেন, হ্যাঁ, মাস্ট নেবেনই। তো এটা হচ্ছে যে উনি খুবই লিমিটেড অ্যামাউন্টে নিতে পারবেন। যার ডায়াবেটিস নাই, ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু হয়ে গেছে, বেশিরভাগ ফ্যাটি লিভার রোগীর ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। এখন খুবই লিমিটেড অ্যামাউন্টে উনি চিনি বা মিষ্টি নিতে পারবেন। সেটা দেখা যাবে যে যখন আমরা একটা ডায়েট তৈরি করি, একদম ক্যালকুলেট করে দিই যে হ্যাঁ আপনি 1-2 চামচ চিনি এর মধ্যে আপনি খেতে পারবেন। খেতে পারবেন না এটা কখনো না, অবশ্যই খেতে পারবেন। কিন্তু মূল সমস্যাটা হয় কি, আমরা কিন্তু ওভাবে চিনি অ্যাকচুয়ালি খাই না। দেখা যায় সেমাই খাচ্ছি, যে পায়েস খাচ্ছি বা সফট ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস কিন্তু আমরা প্রচুর খাই, বা ফ্রুট জুস খাই। হ্যাঁ, এগুলোতে মানে চিনিটাতে কি থাকে, চিনিটা কিন্তু সুক্রোজ। সুক্রোজটা ভেঙে আমাদের বডিতে ফ্রুক্টোজ এবং গ্লুকোজে চেঞ্জ হয়ে যায়। এই ফ্রুক্টোজটা যখন এক্সেসিভ পরিমাণে আমাদের বডিতে ঢুকে, লিভার এটা মেটাবোলাইজ করে এবং এটা তখন ফাইব্রোসিস করে, হেপাটিক সেলগুলো যে এগুলোকে মানে ধ্বংস করতে থাকে, সোজা কথা। তো এই যে স্লো, এটা একদিনে বোঝা যায় না, এটা খুব স্লোলি এই ইনফ্লামেশনটা তৈরি মানে আগাতে থাকে, এবং ফ্যাটি লিভার ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, একেবারে গিয়ে সিরোসিস বা ক্যান্সারে চলে যায়। তো এই জন্য একজন ফ্যাটি লিভার যার হয়ে গেছে তাকে অবশ্যই চিনি এবং চিনি জাতীয় খাবার গ্রহণের ব্যাপারে মানে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, যে আমি এটা যথাসম্ভব অ্যাভয়েড করবো। বিকজ এটা তার লিভারের যে ইনফ্লামেশনটা এটা আরো বাড়াবে। তো হ্যাঁ, উনি খাবেন, কিভাবে খাবেন সেটা জেনে নিবেন। একজন তার যখন ডায়েট তৈরি হবে, তিনি তখন ভালোভাবে বুঝে নিবেন যে আমি এটা কি, অনেকে আছে যে এটা খুব খেতে পছন্দ করে, আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন। হুম, এক একজনের এক একটা পছন্দ, কেউ চকলেট পছন্দ করে, কেউ মিষ্টি পছন্দ করে। তো এগুলোকে একদম বাদ দিয়ে দিবে একদম 100% সেটাও না, বাট কিভাবে খাবে খুবই সামান্য পরিমাণে খেতে পারে, এবং এটার ব্যাপারে তার সতর্ক থাকতে হবে, সোজা কথা যেটা। হ্যাঁ, সেটাই। মানে আমরা কিন্তু যদি রোগী আমাদের কাছে এসে বলেন যে আমি এটা খেতে পছন্দ করি, আমরা কিন্তু সেটাকে অ্যাডজাস্ট করে দেওয়ার চেষ্টা থাকে আমাদের হ্যাঁ, সবসময়। যে রোগী যেন খেতে পারেন পছন্দ যেটা করছেন। অনেক ধন্যবাদ আপা। আপা আর এরপরে জানতে চাই যে আহ ফলমূল এবং ভেজিটেবলের কথায় যদি আসি, তো ফলমূল এবং ভেজিটেবল সবার জন্য ভালো। একজন ফ্যাটি লিভারের রোগী কি কি ফল খাবেন সেই বিষয়ে যদি একটু বলেন, সাথে সবজিটাও একটু যদি বলে দেন, ফলমূল এবং সবজির বিষয়গুলো। ফলমূল আর শাকসবজি এটা কিন্তু বেসিক্যালি সলিবল ফাইবার, ইনসলিবল ফাইবার দুটাই দেয়। আর ফলমূলের ক্ষেত্রে যদি আমি প্রথমে আসি, ফলমূল একই সাথে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস দিচ্ছে, ভিটামিন মিনারেল গুলো দিচ্ছে। আমাদের যে অনেক মেটাবলিক ডিস্টারবেন্স হয়, এই ডিস্টারবেন্স গুলো কিন্তু এই ভিটামিন মিনারেল গুলো জায়গা মতো পেলে এই ডিস্টারবেন্স কমে যায় এবং অনেকটা স্মুথ হয়ে যায়। তো এই অ্যান্টিঅক্সিডেন্টের যে সোর্স গুলো, আমাদের ফ্রুটস থাকতে হবে খাবারে। হ্যাঁ, একজন ফ্যাটি লিভারের রোগীর খাবারে ফ্রুটস থাকবে। কিন্তু আহ, এটাও মাথায় রাখতে হবে যে ফ্রুটস কিন্তু ফ্রুক্টোজের একটা মানে কনডেন্সড সোর্স। ফ্রুটস খাবো বলে অনেক বেশি খাওয়া যাবে না, আমাদের ওই ফ্রুক্টোজটাকে আটকে দিতে হবে। একটা মানে গবেষণা দেখা গেছে যে দৈনিক যদি 4 সার্ভিং এর বেশি ফ্রুটস যায়, তখন কিন্তু লিভারে ট্রাইগ্লিসারাইড জমে। তো 4 সার্ভিং এর কম মানে 2 থেকে 3টা ফল একজন ফ্যাটি লিভারের রোগী খেতে পারবে। কারণ কি, ফ্রুক্টোজের জন্য না, ফ্রুক্টোজকে আমরা পরিমাণ দিয়ে কন্ট্রোলে রাখলাম, সাথে হুম, আমরা হুম, প্রচুর পরিমাণে যে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো এগুলো সাপ্লাই দিলাম। এটা হুম, হচ্ছে হুম, আমার ফ্রুটস এর ক্ষেত্রে। পাশাপাশি আসতেছে শাকসবজি। শাকসবজি ওই একই বিষয়, সলিবল এন্ড ইনসলিবল ফাইবার আমরা শাকসবজি থেকে পাই, হোল গ্রেন থেকে পাচ্ছি। এই যে ফাইবার, এই ডায়েটারি ফাইবারটা আমাদের যে সুগারটাকে আটকে দিচ্ছে, অনেক বেশি মানে ব্লাডে রিলিজ হতে দেয় না। তো যার কারণে ইনসুলিন রেজিস্ট্যান্সের যে সমস্যাটা থাকে ফ্যাটি হুম, হুম, লিভারের রোগীদের, এটা কিন্তু কমে আসে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ডায়েটারি ফাইবার, বেশিরভাগ ফ্যাটি লিভারের রোগীর কিন্তু গাট ডিস্টারবেন্স থাকে, ডিসবায়োসিস থাকে। হ্যাঁ, হ্যাঁ, মাইক্রোবায়োম গুলো দেখা যায় যে মানে টক্সিক ম্যাটেরিয়াল তৈরি করে। হুম, হুম, মানে হুম, এই ম্যাটেরিয়াল গুলো কিন্তু যখন আমরা প্রিবায়োটিক হিসেবে ফাইবার গুলো দেই, তখন হুম, হুম, এরা আর কি ভালো ব্যাকটেরিয়া গুলো ওখানে গ্রো করতে পারে, এবং কিন্তু ওই যে পোর্টাল ভেনের মাধ্যমে এটা লিভারে যায়।
হ্যাঁ, হয় আমরা টক্সিন গুলো সাপ্লাই দিচ্ছি, অথবা আমরা এটাকে সাপ্রেস করে দিচ্ছি যদি আমি হুম, হুম। প্রিবায়োটিক দিচ্ছি, মানে ভালো ফাইবার দিচ্ছি। তো এই জন্যই আমাদের শাকসবজি থেকে যে এইটা ফাইবারটা আসে সেটা কিন্তু আমাদের ইনক্লুড করতে হবে। এতে দেখা যাবে যে আমাদের যে টক্সিক ম্যাটেরিয়াল গুলো মানে লিভারে যেত, সেটাকে আমরা আটকে দিতে পারছি। তো আমাদের লিভারে যে ইনফ্লামেশন প্রসেসটা কিন্তু কমে যায়। তো ফ্যাটি লিভার কিন্তু সেক্ষেত্রে একটু কমে আসে। একজন পূর্ণবয়স্ক মানুষের কিন্তু প্রায় 25 থেকে 28 গ্রামের মতো ফাইবার ইনটেক করার দরকার। ফাইবার ইনটেক। হুম, হ্যাঁ, কিন্তু ধরেন 1 কাপে 4-5 গ্রামের বেশি কিন্তু আসে না। 6 গ্রাম হুম, হুম, ফাইবার এরকমই, 4 থেকে 6 হুম। গ্রাম। তো মোটামুটি বেশ ভালো অ্যামাউন্টে কিন্তু আমাদের শাকসবজি ইনক্লুড করা দরকার। এবং এক্ষেত্রে আমি বলবো যে কালারফুল শাকসবজি, ফ্যাটি লিভারের রোগীদের জন্য কালারফুল শাকসবজি কিন্তু ভেরি গুড। কারণ যত বেশি কালার, তত বেশি তত বেশি অ্যান্টিঅক্সিডেন্টস কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট আমরা পাচ্ছি অবশ্যই। অক্সিডেটিভ যতগুলো স্ট্রেসটা কালার কমে পাচ্ছি। আসবে। রাইট, রাইট, রাইট। তো এটা ফ্যাটি লিভারের রোগীদের জন্য মানে খুবই ভালো একটা জিনিস বলবো আমি। আবার টক ফলগুলো তো খেতেই পারেন, তাই না? খেতে পারে, সব টক ফলই ফল খেতে পারে। সব ফলই খেতে পারছেন। আচ্ছা, আসলে ব্যাপারটা আরেকটা হয় যে ডায়েটটা কিন্তু আসলে একেকজনের জন্য একেক রকম হয়, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা আসলে ইন ধন্যবাদ। জেনারেল বলার চেষ্টা করছি সচেতন করার জন্য সবাইকে। দর্শক, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা সাথে, সাথে করতে পারেন। আপনাদের স্পেসিফিক যদি কোনো কিছু জানার থাকে ফ্যাটি লিভার বিষয়ক, আজকে অভিজ্ঞ পুষ্টিবিদ আপনাদেরকে তার উত্তর দিয়ে দিবেন। তো আপা, এরপরে আমি আপনার কাছে একটু জানতে চাই, আ খাবারের তো একটা পরিমাণ আছে, সময় আছে। আমরা লাইফস্টাইলের কথা সবসময় বলি। যখন আসলে আমরা কাউন্সেলিং করতে যাই, খাবারের সাথেই কিন্তু অনেক রোগ, খাবারের সময় এবং লাইফস্টাইল ঠিক করলে কিন্তু অনেক রোগকে আমরা ঠিক করে ফেলতে পারি। কিছুটা ভালো হয়ে যায়। ভালো ফলাফলও পেয়ে যাই। তো সেক্ষেত্রে একজন ফ্যাটি লিভার রোগীর জন্য খাবারের সময়টা নির্ধারিত সময় খাওয়াটা এবং পরিমাণটা কতটুকু গুরুত্বপূর্ণ? আম, সময় তো অবশ্যই মানে একটা স্ট্যান্ডার্ড যে টাইম, ছয়বেলা খাওয়া, হ্যাঁ, এর মধ্যে 3টা মেজর মিল এবং হচ্ছে 2টো স্ন্যাক্স, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। একটা ফ্যাটি লিভার যেটা খেতেই পারে। আহ, যেটা মানে মেজর মিল গুলো সকাল দুপুর রাত এভাবে নিবে। কিন্তু মানে লেট নাইট স্ন্যাক্স এর একটা হ্যাবিট কিন্তু অনেকের মানুষের মধ্যে থাকে। হুম, 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 হুম। এবং যত বেশি রাত হয় তত বেশি কিন্তু আমাদের মেটাবলিজমটা স্লো হয়ে যেতে থাকে। যত এই সময়টার যে এই এক্সেসিভ খাওয়াটা হয়, এটা কিন্তু জাস্ট মানে লিভারের জন্য খুবই লেথাল, বিপত্তিকর। হুম। তো লেট নাইটে আমরা যেন মেজর খাবার না খাই, আমাদের পেট মানে ভারী খাবারটা সকাল দুপুর রাতের মধ্যে, মানে আর্লি নাইটের মধ্যে খাবারের শেষ হতে। সময়টা মেইনটেইন করাটা জরুরি। হ্যাঁ, হ্যাঁ, হুম, খুবই জরুরি। খুবই আরেকটা জিনিস জরুরি। হচ্ছে যে খেয়ে নিয়ে রাতে ঘুমাতে যাওয়া, এটা কিন্তু মানে খুব মারাত্মক। খাওয়ার পরে মোটামুটি 1.5-2 ঘন্টা একটা গ্যাপ দিবে। হালকা হাঁটাহাঁটি কাজকর্ম, স্বাভাবিক কাজকর্ম করার ফলে যেটা হবে যে এটা সুন্দরভাবে হজম হয়ে যাবে। কিন্তু যখন এটা ইউজ হচ্ছে না, শুয়ে পড়লে কিন্তু ইউজ হওয়ার কোনো চান্সই নেই। সেটা জাস্ট ফ্যাট হিসেবেই জমবে। তো আমরা এই আবার সেটা প্রসেসটাকে একটু কষ্ট সেটা দিতে তো পারি। শুধুমাত্র আসলে রাতের জন্য না। আমরা কিন্তু খাবার সাথে, সাথে শোয়ার এই বিষয়টা কিন্তু দুপুরের হ্যাঁ, হ্যাঁ, জন্যও বলি যে দুপুরে। দুপুরে সবসময় মানে একদমই সাথে, সাথে আমরা রেস্টে যাব না। হুম, হুম। কিছুক্ষণ আমরা একটু মেটাবলাইজ হওয়ার সময় দেব। তারপরে ঠিক। 10-20 মিনিটস পরে হয়তো আমরা রেস্টে যেতে পারি। আর রাতের খাবারের ক্ষেত্রে সেই গ্যাপটা ২-৩ ঘন্টা হলে খুব ভালো। তাই তো? হ্যাঁ, হ্যাঁ। রাতেরটা হচ্ছে যে মানে মেটাবলিজমটা সবচেয়ে স্লো থাকে আমাদের রাতে। দিনের বেলা হুম, আমরা ভাত খেয়ে শুয়ে পড়াটা, হ্যাঁ, একটু কাজকর্ম করে আধা ঘন্টা পরে শুইতে পারি। কিন্তু রাতের হুম, বেলা হুম। কিন্তু আমাদের 2 ঘন্টা গ্যাপ কিন্তু মাস্ট। একদম। আসলে লাইফস্টাইল এবং খাবারের পরিমাণটা নির্ধারণ করলে আমরা কিন্তু ফ্যাটি লিভারে খুব ভালো ফলাফল পেয়ে থাকি। ভালো আচ্ছা, ফলাফল দিচ্ছে, রাইট আপা আপু। আপা আপনার এখন জানতে চাই যে এখন অনেক রোগী আমরা পেয়ে থাকি যে অ্যালকোহল এবং ধূমপায়ী। তো অ্যালকোহল এবং ধূমপায়ী যেসব রোগী আছেন তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? আম, পরামর্শ বলতে এটা যথাসম্ভব মানে রিমুভ করা ডায়েট থেকে ম্যাক্সিমাম, মানে যত বেশি রিমুভ করবেন তত ভালো। কারণ কি, এগুলা যে অক্সিডেটিভ স্ট্রেসটা দেয়, এটা কিন্তু মানে ধরেন একজন ব্যক্তি যার ফ্যাটি লিভার আছে, সে কখনো অ্যালকোহল গ্রহণ করে নাই, বাট সে জানে না কিন্তু ফ্যাটি লিভার হবার পরেও সে অ্যালকোহল মানে স্টার্ট করেছে বা খায়, এটা কিন্তু তার যতটা স্লোলি প্রোগ্রেশনটা খুব দ্রুত হয়।
তো আচ্ছা। অ্যালকোহল মাস্ট অফ করতে হবে। এটা দেখা গেছে যে যারা ৩টা স্ট্যান্ডার্ড ড্রিংকের উপরে খায় রেগুলার তাদের সিরোসিস তো হয় সেটা খুব ফাস্ট হয়। তো এই ব্যাপারে আমাদের এই ধূমপান এবং অ্যালকোহল অফ রাখার আসলে বিকল্প নেই। বা সর্বনিম্ন পরিমাণে পুরুষদের ক্ষেত্রে 20 গ্রাম এবং মেয়েদের ক্ষেত্রে মানে সবচেয়ে সর্বনিম্ন পরিমাণে যারা ছাড়তে পারছেন না, সর্বনিম্ন পরিমাণে যেন তারা খায়। এটা বাদ দেওয়া ছাড়া আসলে লিভারের কোনো অপশন নেই। সেটাই আপা। আসলে আমরা কিন্তু জানি অ্যালকোহল কতটুকু ক্ষতি করে। লিভারের ক্ষতি করে। লিভার, কিডনি আমাদের অনেক অর্গানের উপর খুব খারাপ বিরূপ প্রভাব আছে এর। এখন এটা সচেতনতা এটার মূল কিওর হওয়ার সচেতনতা, উপায়। আচ্ছা চেষ্টা আপা, এবং এখন একটা প্রশ্ন, আমরা একটু কয়েকটা প্রশ্ন আছে, একটু প্রশ্নগুলো নেই। হ্যাঁ, একটা প্রশ্ন এসেছে, রোগী প্রশ্ন করেছেন, ফ্যাটি লিভার হলে কি ডায়াবেটিস হয়? উনি জানতে চেয়েছেন ফ্যাটি লিভারের সাথে ডায়াবেটিসের সম্পর্ক কতটুকু? ফ্যাটি লিভার হলে ডায়াবেটিস হয় বা ডায়াবেটিস হলে ফ্যাটি লিভার হয়। ২ টা একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড হুম, হতেই পারে। মানে ডায়াবেটিসের পিছনেও কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স কাজ করে। ফ্যাটি লিভারের পেছনেও ইনসুলিন রেজিস্ট্যান্স কাজ করে। তো হুম, হুম, কাকে কোথায় হিট করবে? ব্যাপারটা হচ্ছে এটা একেকজনের একেক জায়গায় হিট করে। আবার দেখা যায় যে কাউকে দোনোটাই হিট করে। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, কখনো ফ্যাটি লিভার ছিল না এবং আ সে কিন্তু ফ্যাটি লিভারে চলে যেতে পারে। এটা কিন্তু মানে তার খাবার-দাবারের চাইতেও বিশেষ করে তার মেটাবলিক চেঞ্জ এর জন্য হতে পারে। তো এই চেঞ্জ গুলো উম রিভার্স করা যায় যদি সে সচেতন থাকে, সে তার মানে লাইফস্টাইলটা মডিফাই করে। তখন কিন্তু এটা মানে কন্ট্রোল এ থাকে বা রিভার্স করা যায়। আচ্ছা। আচ্ছা আপা, আমি আমি আশা করি যে দর্শক আপনি উত্তর পেয়ে গেছেন। আ আমাদের অনেক রকমের ডায়েট প্রচলিত আছে। অনেক রকমের ডায়েট আমরা করে থাকি। আমরা পেশেন্টদেরকে সাজেস্ট করে থাকি। তো লো ফ্যাট ডায়েটের উপরে কি ফ্যাটি লিভার রোগীদের বেশি আ মা ইম একটু নজর দেওয়া উচিত? বা আপনি কি লো ফ্যাট ডায়েট সাজেস্ট করেন কিনা একটা ফ্যাটি লিভার রোগীকে? ফ্যাটি লিভারের রোগীর এখন একজন ব্যক্তির দৈনিক চাহিদা যদি থাকে ধরেন ১৫০০ কিলো ক্যালোরি, হ্যাঁ? সে রোজ খায় ৪,০০০ কিলো ক্যালোরি। আমি যদি এখন তাকে ১৫০০ ক্যালোরি দিই, সেটা তার জন্য হবে লো ক্যালোরি ডায়েট বাট এটা কিন্তু তার জন্য এক্সাক্ট ডায়েট, হ্যাঁ? এখন এটাকে আমি লো ক্যালোরি বলব না। তার যেটা প্রয়োজন সেটা তার। সেটা তাকে দেওয়া হয়। এবং ফ্যাটি লিভার রিভার্স করার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ৫ থেকে ১০% ওয়েট কমিয়ে আনতে হয়। এই ওয়েটটা যখন কমে আসে দেখা যায় যে লিভারে যে ফ্যাটটা জমছে এটাও কমে আসে। এবং যে ফ্যাট সেল গুলো থেকে কিন্তু যে টক্সিক ম্যাটেরিয়াল গুলো বের হতে থাকে এই সেল গুলো কমে যাওয়ার কারণে টক্সিক ম্যাটেরিয়াল ও কমে যায়। যার কারণে এই ওয়েটটা কমিয়ে আনাটা ভালো। সেক্ষেত্রে আমরা যদি কারোর ধরেন সে ভালো ওয়েট তার ওবেসিটির সাথে কিন্তু ফ্যাটি লিভার রিলেটেড। হ্যাঁ? যদি কেউ ওবেস থাকে তাকে আমি লো ক্যালোরি ডায়েট দিব। কেউ যদি হুম। নরমাল ওয়েট থাকে তাকে সামান্য ক্যালোরি হয়তো কমিয়ে দিব। কারণ তার কিছুটা ওয়েট তার কমিয়ে ফেলাটা ভালো। কিন্তু যে ওবিস তাকে কিন্তু আমার মানে নরমাল ওয়েট এর দিকে আনতেই হবে। তখন তাকে আমাকে লো ক্যালোরি ডায়েট দিতে হবে। আর এটা এখানে কি ডিপেন্ড করে পারসন টু পারসন। স্পেসিফিক ভাবে কি আপনার লো ফ্যাট ডায়েট এর কোনো মানে বেশি নজর দেওয়ার দরকার আছে কিনা? ফ্যাটের পরিমাণটা কমে, যেমন আমরা একটা সাধারণত আ আ প্রোটিন, কার্ব এবং ফ্যাটের একটা রেশিও আমরা মেইনটেইন করি। তো সেক্ষেত্রে কি লো ফ্যাট ডায়েটটা কি আ লিভারের রোগীদের জন্য রিভার্স করতে পারে নাকি লিভারের অবস্থাটাকে? হ্যাঁ, হ্যাঁ। কারণ এটা আপনার গবেষণায় দেখা গেছে যে কেউ যদি নরমাল লাইফ এ আম হুম, মানে অ্যারাউন্ড 60% এর উপরে যদি ফ্যাট সে ডেইলি গ্রহণ করে তার কিন্তু লিভারে ফ্যাট জমে। হ্যাঁ? হুম, ট্রাইগ্লিসারাইড জমতে থাকে। তো এটাকে আমরা স্ট্যান্ডার্ড যেটা আমাদের 25 থেকে 30% কিন্তু আমরা স্ট্যান্ডার্ড একটা ফ্যাট আমরা দেই। এই পরিমাণ মানে একদম খুব লোয়েস্ট না। কিছু ফ্যাট হুম। থাকবে, কিছু ফ্যাট এন্ড অয়েল থাকবে কিন্তু খুবই লোয়েস্ট না আবার একেবারে বেশিও না। আমরা যে এই পার্সেন্টেজটা মেইনটেইন করব। 20 থেকে 30% এর মধ্যে সে ইনটেক করবে। এবং এক্ষেত্রে আমাদের খুব কম, খুব বেশি এ দুটো যেমন দোনোটাই বাদ দেব। কিন্তু এখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস আছে। স্যাচুরেটেড ফ্যাটটা আমাদের অফ রাখতে হবে। মানে রুম টেম্পারেচার এ যেগুলো জমে থাকে, হ্যাঁ? আ গুড ফ্যাটটাকে আমরা ইনক্লুড করব। ট্রান্স ফ্যাটটাকে আমরা বার করে দিব। এবং এগুলো যখন আ মানে আলাদা করতে পারবো, হ্যাঁ? যে পরিমাণ ফ্যাট আমরা নিব গুড ফ্যাটটাই নিব।
তখন কিন্তু লিভার এই ইনফ্লামেশন লেভেলটা কমে যায়। বিশেষ করে যখন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা আমরা নিচ্ছি, হ্যাঁ, খাবার থেকে। হ্যাঁ, এইগুলো কিন্তু তখন এই যে ইনফ্লামেশনের যে প্রসেসটা বাড়ে, এটা কিন্তু কমায় আনে। তো আমরা ফ্যাট একদম আচ্ছা, 0 করে দিব না, কখনোই না। একটা কিন্তু আমরা মিনিমাম ফ্যাট ফ্যাট জিরো তো আমাদের থাকবে কখনোই না, খাবারে। কিন্তু লো ফ্যাট ডায়েটটা ভালো হতে পারে। হ্যাঁ, লো ফ্যাট ডায়েটটা আমরা সাজেস্ট করতে পারি হ্যাঁ, একজন লিভার পেশেন্টের জন্য। কারণ পারি। এছাড়া আসলে যখন হুম, লাইফস্টাইল মডিফিকেশন করবে আপা, ভাজা পোড়া কিংবা বেশি তেলে খাবার খাওয়া, রেড মিট, এগুলো তো আহ, এমনি এমনিতেই কিছুটা সচেতনতার মধ্যে চলে আসতে হয়। এগুলো খাবার ব্যাপারে একটু হ্যাঁ, সতর্কতা অবলম্বন করতেই হয়। যেহেতু হুম। একজন ফ্যাটি লিভারের রোগী, তখন তার না হলে তার কষ্টগুলো বেড়ে যায়। আচ্ছা, এরপরে এখানে আপা আরেকটা, আরেকটা, জি আপা। হ্যাঁ, আমি অ্যাড করতে চাচ্ছি। মানুষ হুম। কিন্তু মানে এগুলো বললে ভয় পেয়ে যায়। হ্যাঁ, আমি আমার এত প্রিয় খাবার খেতে পারবো না। এটা হ্যাঁ। কিন্তু ভয় পেয়ে যায়। একটু আমাদের কথা হচ্ছে কি, আমরা মডিফাই করতে পারি। আচ্ছা। অবশ্যই ডিপ ফ্রাই খাবারকে আমরা শ্যালো ফ্রাই করতে পারি। এখানে হুম, আমাদের হুম, ডিপ ফ্রাই এর যে তেলের অতিরিক্ত পরিমাণটা কমে গেল। আমরা স্যাচুরেটেড ফ্যাট কে আমরা নরমাল ভেজিটেবল অয়েল ইউজ করলাম। হুম, হুম, হুম। অল্প পরিমাণে ইউজ করলাম। তো আমার প্রিয় খাবারটা কিন্তু আমি একটু মডিফাই করে হলেও খেতে পারলাম। হুম? হ্যাঁ। একদম অমিট করে দিব, এই যে একটা মানুষের ভয়, এটা কিন্তু ভুল। অমিট করার মানে 100% অমিট করার কিছু না, প্রয়োজন নেই। অনেকে তো যখন এটাই একজন বলে যে মানুষ ডায়েটিশিয়ানের কাছে গিয়ে সব খাবার বন্ধ হয়ে গেছে। সব বন্ধ ডায়েটিশিয়ান হয়ে সব গেছে। খাবার বন্ধ করে দিয়েছে। তাই না আপা? আরেকটা আপনি বিষয় তো হচ্ছে, আপনি তো প্র্যাকটিস করছেন। হ্যাঁ, আপনি তো নিশ্চয়ই এমন অভিজ্ঞতার সম্মুখীন আপনি হয়েছেন। শুনেছেন নিশ্চয়ই। তাই না? ডায়েটিশিয়ান অবশ্যই সব এটা খাবার বন্ধ করে দিচ্ছে। বলবো আপু, কারণ একজন পেশেন্ট যখন আসে সে কিন্তু যথেষ্ট খারাপ অবস্থায় আসে। তখন কিন্তু তাকে আমার মানে বেশ ভালো রকমের একটা রেস্ট্রিকশন দিতে হয়। সে কিছুটা সময় যখন সেটাকে ফলো করতে পারে, তখন কিন্তু সে রিভার্স করে। রিভার্স করে এবং তার যে মানে ব্লাডের যে প্যারামিটার গুলো তার ফ্যাটি লিভারকে ইন্ডিকেট করে, এগুলো কিন্তু ভালো হয়ে আসে। এগুলো যখন ভালো হয়ে আসে, তখন কিন্তু তার প্রিয় জিনিসগুলাকে আমি মডিফাইড ওয়েতে ঢুকাতে পারি। এই যে মানুষ এটার পেছনে কিন্তু সেকেন্ড টাইম আর আসে না। ফলো আপে আসে না। তখন কিন্তু সে কি করে, তার যে মানে প্রিয় খাবারগুলো সে আগের মতো খায়। তার ফ্যাটি লিভার যা খারাপ ভালো হয়েছে আবার খারাপ হয়। এই আবার জিনিসটা আবার কিন্তু সমস্যা। দর্শক, তাহলে আপনারা কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়ে গেলেন যে যখন আপনি একটা লাইফস্টাইলে ঢুকে যাবেন বা একটা খাবার মডিফিকেশনে যাবেন, সেটা কিন্তু কন্টিনিউ করতে হবে আপনাকে। আপনি যদি কোনো মেডিসিন নিয়ে থাকেন, তার পাশাপাশি যে খাবারটা আপনি মেনটেন করছেন ওটা মেনটেন করতে হবে, না হলে আগের অবস্থায় বরং কিছু ক্ষেত্রে আরো খারাপ অবস্থায় চলে হ্যাঁ, যেতে হ্যাঁ। পারে, তাই তো? হুম, একদম আপা। হুম। আপা, একটা প্রশ্ন আছে, প্রশ্নটা একটু নেই। ডিটক্স ওয়াটার কি খাওয়া যাবে কিনা সেই সম্পর্কে জানতে চেয়েছেন। ডিটক্স ওয়াটার, হ্যাঁ, খাওয়া যেতে পারে, কোনো সমস্যা নাই। ডিটক্স ওয়াটার বলতে আসলে অনেকে জিরা পানি খায়, অ্যাপল সিডার ভিনেগার খায়। খাওয়া যেতে পারে। অ্যাপল সিডার ভিনেগার কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে হেল্প করে। তারপরে বিভিন্ন ধরনের অনেকে অনেক রকম ডিটক্স ওয়াটার খেতে পারে। অ্যাকচুয়ালি লিভার নিজে ডিটক্সিফিকেশন করে। আমাদের ডিটক্সিফিকেশন মানে মূল পার্টটাই হলো লিভার। তো ও লিভার নিজেই করছে। পারে এই কাজটা। হ্যাঁ। তো লিভারকে যদি আমি ওর যেই সমস্যাগুলো, যেই লাইফস্টাইলের জন্য লিভার ডিস্টার্ব ফিল করতেছে বা লিভারের সেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমি যখন ওই জায়গাটাতে কাজ করব, তখন ডিটক্স ওয়াটার মানে খেলেও সমস্যা নেই, না খেলেও সমস্যা নেই। খেতেই পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ? বাট এমন না যে আমি ডিটক্স ওয়াটার খেলেই আমার লিভার ভালো হয়ে যাবে। এটা মানে কিন্তু একটা ভুল ধারণা। ডিটক্স ওয়াটার আপনি খেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখন তো আসলে আপা ডিটক্স ওয়াটার অনেক ভাইরাল। অনেক রকমে অনেক অনেকে ওয়েট ভাইরাল। লুজ শুরু করে বিভিন্ন রকমের ডিটক্স ওয়াটার খাচ্ছেন। কিন্তু আপা একটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বললেন যে লিভার কিন্তু নিজেই ডিটক্সিফিকেশন করছে। তো হ্যাঁ, আপনি লিভার খেতে নিজে পারেন, কিন্তু ডিটক্সিফিকেশন করে। নিজেই করছে কিন্তু আপনি খেতে পাচ্ছেন। কিন্তু এটাতে যে খুব রাতারাতি কোনো পরিবর্তন আপনি যদি চান, সেক্ষেত্রে সেটা হয়তো হবে না। সবকিছুকে আপনাকে হ্যাঁ। কিছুটা সময় দিতে হবে। আপা, এরপরে একটু জানতে চাই যে বিভিন্ন রকমের জুস, শরবত, এগুলো তো আমাদের ডিহাইড্রেশন দূর করার জন্য অনেক ভালো। তো এখন যেহেতু শীতকাল, অনেক সময় অনেকে পানি কম খাচ্ছেন, ডিহাইড্রেট থাকতে পারেন। তো জুস বা পানি কিরকম খাবেন একজন ফ্যাটি লিভারের রোগী? জুস, ফলের একটা সার্ভিং হিসেবে ফ্রুট জুস মানে একটা হাফ গ্লাস পর্যন্ত খেতে পারেন, হ্যাঁ, সারাদিন হুম। ম্যাক্সিমাম। বা মানে যদি একটা শরবত কেউ খায়, সেক্ষেত্রে মানে শরবতের ক্ষেত্রে কিন্তু ওই যে চিনির পরিমাণটা তার যতটুকু তার অ্যালাউড, সে তার মধ্যে খেতে হবে। হুম? তারপরে আসে যে আপনার
ফ্রুট জুস যদি খায় হাফ গ্লাস খেতে পারে, কিন্তু কথা হচ্ছে কি আমরা যখন ফ্রুট জুস খাচ্ছি তখন যেন শরবতটাও না খাই, মানে একের পর হুম, এক আমরা একসাথে যেন সব একের পর এক একসাথে না খাই। সুগার ইনটেক যেন না হয় আমাদের। হ্যাঁ হ্যাঁ, সেই সোজা ব্যাপারটা। কথা আমার কন্ট্রোলে রাখতে হবে আর কি। হুম, হুম, হুম। মানে আমি পুরো পুরো যে মিলটা খাচ্ছি, সারাদিনে আমি যে খাবারটা খাচ্ছি সেটার মধ্যে একটা ব্যালেন্স থাকবে, এবং আমরা সবসময় কিন্তু ব্যালেন্স ডায়েটের কথাটা বলে থাকি। ব্যালেন্স ডায়েটের জি জি, ছাড়া, ব্যালেন্স ডায়েট এবং প্রপার লাইফস্টাইল ছাড়া কিন্তু যেকোনো রোগের থেকে পরিত্রাণ পাওয়াটা বা সুস্থ থাকাটা বেশ কঠিন। আমরা প্রায় খুবই অনুষ্ঠানের কঠিন। শেষের দিকে চলে এসেছি। তো আরো কয়েকটা প্রশ্ন আছে, যেমন আ শারীরিকভাবে ব্যায়াম এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন ফ্যাটি লিভার রোগীকে কিভাবে উপকৃত করতে পারে? শারীরিকভাবে যে ব্যায়ামটা তো মানে ফ্যাটি লিভার রোগীর জন্য একটা অপরিহার্য বিষয়। কারণ ব্যায়াম নিজে কি করে যে আমাদের ব্লাড সুগার যেটা আসে, ইনসুলিনের যে সেনসিটিভিটি থাকে এটা কিন্তু খুবই ডিস্টার্ব থাকে একজন ফ্যাটি লিভারের রোগীর। এটা ভালো হয়ে আসে যখন একজন মানুষ মানে এক্সারসাইজটা করে। তো ফ্যাটি লিভারের রোগীর জন্য মানে এক্সারসাইজ কি করবে, অনেকগুলো ম্যাটার করে। ফ্যাটটা বার্ন হয়, এক্সারসাইজ করলে ফ্যাট বার্ন হয়ে যাচ্ছে। হুম, হুম, লিভারে যে হুম, ফ্যাটের লোড এটা কমে আসে, লিপিডের ক্লিয়ারেন্স হয়, হ্যাঁ লিপিডটা যে জমতেছে এটা কমে আসে। তারপরে যত ফ্যাট সেল কমবে তত আপনার ইনফ্ল্যামেটরি যে টক্সিন গুলো বের হয় এটাও কমে আসে। তো আমার এক্সারসাইজ এই জন্য দরকার। আবার হচ্ছে যে ব্লাড সুগার কিন্তু ব্লাড সেলের ভেতর ঢোকে না, সেলের ভেতর ঢুকতে হলেও কিন্তু ওই হাঁটাহাঁটি বা ব্যায়াম, যে কোনো ব্যায়াম মাস্ট। এটা কিন্তু হেল্প করে যে এই যে চ্যানেলটা ওপেন করে। এই চ্যানেলটা হুম, ওপেনিং এর হুম, জন্য আমাদের এক্সারসাইজের কোনো বিকল্প নাই। আপনি যে কোনো এক্সারসাইজ মানে আপনার সুইটেবল হয় আপনি করবেন, মাস্ট আপনি চেষ্টা করবেন অ্যারাউন্ড 40 মিনিট থেকে 1 ঘন্টা রেগুলার করতে। আর খাদ্যাভ্যাসকে পাশাপাশি, কারণ আমি ধরেন এক্সারসাইজ করে যাচ্ছি কিন্তু আমি খাদ্যাভ্যাসকে হুম। যেমন তেমন রাখলাম, এতে কি হলো আমার যেটা আমার লিভারকে ক্ষতি করছে সেই খাবারগুলো আমি দিচ্ছি, আমি লিভারেরও আবার ক্ষতি খাচ্ছি। করছে আবার লিভার ভালো, হ্যাঁ ব্যায়াম করছি কোনো লাভ হ্যাঁ, কিন্তু হবে না, আমাকে দুটোর মধ্যে একটা কম্বিনেশন আনতে ভারসাম্য হবে। রাখতে হবে। হ্যাঁ, ভারসাম্য হ্যাঁ এবং হ্যাঁ কম্বিনেশন রাখতে অবশ্যই। এবং আ মানে হাঁটাহাঁটি বা ব্যায়াম করলে কিন্তু আপনি যে ১ম থেকে আমাদের বলেছেন যে ইনসুলিন রেজিস্ট্যান্স এর কথা, ওই হ্যাঁ জিনিসটাও হ্যাঁ, কিন্তু বেশ কিছুটা কিওর হয়ে যাবে। ওই শিওর যে হয়ে যায় এটা। ওখানে প্রি ডায়াবেটিক যদি থেকে থাকেন রোগী, সেক্ষেত্রে সেটাকেও হয়তো উনি আ বেশ ডায়াবেটিক হওয়ার সময়টাকে কিছুটা পিছিয়ে নিয়ে আসতে পারবেন। অনেক হুম, ধন্যবাদ আপা। আপা, আরেকটা ছোট্ট প্রশ্ন আ বাকি রয়ে গেল, বলব যে আমরা তো ১ম থেকে অ্যান্টিঅক্সিডেন্ট এর কথা বলছি। আপনি আমাদের বলেছেন যে আমরা শাকসবজি খাবো, অনেক রকমের ফলমূল খাবো। তো গ্রিন টি তো এখন অনেক বেশি সবাই গ্রহণ করছে, অনেক বেশি পপুলার সব জায়গায়। গ্রিন টি খাবেন কিনা একজন ফ্যাটি লিভার এর রোগী? অবশ্যই খাবেন, গ্রিন টি খাবেন এবং গ্রিন টিতে ক্যাটেচিন থাকে, হ্যাঁ এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট, পলিফেনল ভেরি গুড। আমাদের এই অক্সিডেটিভ যে স্ট্রেসটা থাকে এটা কিন্তু কমাতে হেল্প করে। গ্রিন টি একজন ফ্যাটি লিভার রোগী খেতে পারে। তবে একজন ফ্যাটি লিভারের যে ফাইব্রোসিস এর মানে ব্যাপারটা যেটা লিভারকে নষ্ট করতেছে এটা কমিয়ে আনতে কিন্তু খুব ভালো হেল্প করে কফি, ব্ল্যাক কফি। হ্যাঁ বিভিন্ন ধরনের হুম, সুগার সুইটেন্ড যে বেভারেজ, হ্যাঁ চা কফি, আমরা দুধ চা বা খাই, এসপ্রেসো কফি খাই, নট দ্যাট ব্ল্যাক কফি, হ্যাঁ 2-3 কাপ ব্ল্যাক কফি একজন ফ্যাটি লিভারের রোগীর জন্য খুবই ভালো, হ্যাঁ, চিনি ছাড়া। এটা তার রিভার্স করতে হেল্প করে। কারণ এটাতে ক্লোরোজেনিক অ্যাসিড আছে, এটা মানে লিভারের সেল গুলাকে ভালো রাখে, রিভার্স করে। তো একজন ফ্যাটি লিভার রোগী যদি চা কফি খেতে চান তো চিনি ছাড়া, হ্যাঁ ব্ল্যাক কফি তারা খাবেন ব্লাক এবং কফি খেতে পারে, খেতে পারেন। হুম, গ্রিন টি খেতে পারেন। খেতে পারেন। অনেক ধন্যবাদ। আপা, একটা প্রশ্ন আছে, মৌমিতা নিজুম প্রশ্ন করেছেন, পেটের মেদ কমাতে প্রতিদিন কোন খাবারটি খেলেই চলবে? এরকম ১ টি বা ২ টি খাবার সাজেস্ট করুন নিয়মাবলী সহ। আচ্ছা, অনেক ক্ষেত্রে ফ্যাটি লিভারের রোগীকে কিন্তু আমরা পেয়ে থাকি। আমরা কিন্তু ফ্যাটি লিভার রোগী দেখলেই বুঝি তাদের পেটের গড়নটা কিন্তু একটু হুম হুম অন্যরকম হুম, থাকে। তাই না আপা? এটা কিন্তু হ্যাঁ হ্যাঁ, ফ্যাটি লিভার রোগীদেরকে দেখলেই বোঝা যায়। তো পেটের মেদটা বেশ জমা থাকে ফ্যাটি লিভার রোগীদের জন্য। তো এই বিষয়ে দর্শক জানতে চাচ্ছেন আপার কাছে প্রশ্নটি। পেটের ব্যাপারটা হচ্ছে যে একজন ব্যক্তি এটা কিন্তু বাসায় নিজেই খেয়াল করতে পারে। তার কোমরের চারপাশের যে মানে ঘেরটা একজন পুরুষের ক্ষেত্রে 90 এবং মহিলার ক্ষেত্রে 80 সেন্টিমিটার এর উপরে যদি উঠে যায় তার কিন্তু ফ্যাটি লিভার হওয়ার চান্সটা খুব হাই থাকে। তো এটা কিন্তু কমাতে পারি আমরা, ওই যে টোটাল একটা ডায়েট থাকবে, একটা লাইফস্টাইল মডিফিকেশন থাকবে। দ্যাট মিনস আমরা যে যখন শুয়ে বসে থাকবো আমাদের অবশ্যই পেটে চর্বি জমবে, এটা আমরা বন্ধ করতে পারবো না।
এবং যখন কেউ দুটোকে কম্বিনেশন করবে, সাথে এটা আমি বলবো যে পেটের আলাদা করে ব্যায়াম করতে, পেটের ব্যায়ামগুলোও সাথে ইনক্লুড করতে, যেন পেটে চাপ পড়ে। এবং রেগুলার করলে এটা পেটের ব্যায়াম মানে পেটের যে চর্বিগুলো এটা কমে আসে। যখন সে লো ক্যালোরি ডায়েটে যাবে, যখন সে এক্সারসাইজটা করবে, একটা ব্যালেন্সড এবং লিভারের জন্য হেলদি একটা ডায়েটে থাকবে, তখন কিন্তু আর পেটের জন্য যে ব্যায়ামগুলো করবে অটোমেটিক্যালি এই সবগুলো ওয়েল কম্বিনেশনের ফলে সব ভালো হয়ে আসে। ইভেন পেটের চর্বি কমে আসে, লিভার ফাইব্রোসিসটা স্বাভাবিক হয়ে আসে, হ্যাঁ, ওজনও কমে আসে। যদি কারোর ওজন বেশি থাকে সেটাও কমে আসে। আচ্ছা, কিন্তু এবং কোন এক্ষেত্রে খাবারটি খেলে উনি যেতে চাচ্ছেন? নিয়মাবলী যদি বলি, হুম, হুম। হুম, একদম দর্শক নির্দিষ্ট জানতে করে কোনো কোন খাবার খাবারটি খেয়ে খেলেই ম্যাজিকের চলবে? মতো কমে যাবে এটা নির্দিষ্ট কোনো সম্ভব না। খাবার বলাটা তো, হ্যাঁ, জি আপা। এটা সম্ভব না, এটা সম্ভব না, কারণ আমরা একটা খাবার খেয়ে বাঁচি না, আমাদের কিন্তু মাল্টিপল খাবার খেতেই হয়। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। এটা এটা একটা বেসিক নিডও আমাদের, এটা ক্রেভিংসও আমাদের। এবং আমাদের যত ধরনের এই যে বলেন কফি থেকে আমি ক্লোরোজেনিক অ্যাসিড পাচ্ছি, হ্যাঁ, যদি এটা বাদ দিই হুম, আমি হুম। এটা পাবো না। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমি কোথা থেকে পাচ্ছি? আমি সিডস থেকে পাচ্ছি, হ্যাঁ। তারপরে ফ্যাটি ফিশ থেকে পাচ্ছি। আমি যদি এটাকে বাদ দিই তা হবে না, বা আমি শুধু এটাকে ইনক্লুড করলে আমার পেটের চর্বি কমে যাবে না। তো এটা হচ্ছে একটা টোটাল কম্বিনেশনের ব্যাপার। একটা খাবারকে আমি বলতে পারছি না, আই এম সরি ফর দ্যাট। না আপা, একটা খাবার বলা কিন্তু সম্ভবও না। খাবারের ৬ টা ভাগ থেকে আপনাকে হ্যাঁ, সমানভাবে খাবার গ্রহণ করতে হবে। না হলে তো আপনি ব্যালেন্স ডায়েট পাচ্ছেন না এবং একটা না একটা নিউট্রিয়েন্ট এর অভাব আপনার থেকেই যাচ্ছে। এবং সেটা হ্যাঁ, পরবর্তীতে হ্যাঁ। আপনাকে আরেকটা প্রবলেম সৃষ্টি করতে পারে। তাই নয় কি? হুম, হুম। তো দর্শক আসলে এভাবে একটি খাবারের কথা বলাটা ভীষণ টাফ। তবে আপা যেভাবে আপনাকে বলে দিয়েছেন ব্যায়াম এবং লাইফস্টাইল সাথে, সাথে খাবারটা যখন আপনি আ পরিমিত খাবেন, সময় মতো খাবেন তখন আপনি ফ্যাটি লিভারের থেকে মুক্ত পাবেন এবং পেটের মেদ কমাতেও এটা সাহায্য করবে। এবং আপা হ্যাঁ, যেটা বললেন সেটাই। এক্সট্রা পেটের ব্যায়ামগুলো যেগুলো আছে, আ অভিজ্ঞ বিভিন্ন ট্রেনাররা অনেক রকমের ব্যায়াম আমাদেরকে করান, আমরা দেখছি। তো পেটের ব্যায়ামগুলো আপনি করতে পারেন পেটের মেদটা হুম, হুম। কমাতে। আমি পর্যন্ত স্ট্রেংথ এক্সারসাইজ গুলো পেটে চাপ পড়ে, অনেক ধরনের ধরেন প্ল্যাঙ্ক আছে, হ্যাঁ, স্ট্রেংথ এক্সারসাইজ গুলো, ডাম্বেল তোলার ব্যায়ামগুলো পেটে চাপ পড়ে, এই ব্যায়ামগুলোকে আমি গুরুত্ব দিতে বলবো। হ্যাঁ, ওয়েট লস করছে কিন্তু পেটের চর্বি কমছে না, এটা কিন্তু অনেকের একটা কমন অভিযোগ। তো সেক্ষেত্রে আমি পেটের ব্যায়ামের দিকে গুরুত্ব দিতে বলবো। অনেক ধন্যবাদ আপা। আমরা একটা খুব ইন্টারেক্টিভ সেশন পেলাম। তো আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আপনি যদি আমাদের দর্শকদের জন্য একটা সাধারণ গাইডলাইন দেন। কারণ আমাদের এই অনুষ্ঠানটি রেকর্ডেড থাকবে। চাইলে যে দর্শক আমাদের পরবর্তীতে অনুষ্ঠানটি দেখে নিতে পারবেন। আমাদেরকে একটা সাধারণ গাইডলাইন যদি দিতেন একজন ফ্যাটি লিভার রোগীর খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে। সাধারণ গাইডলাইন বলতে আসলে আমরা বাঙালিরা কিন্তু ভাত মাছ খাই বা রুটি খাই, যেটাই খাই আমরা সকাল থেকে ধরেন যেটাই খাই একটা ব্যালেন্সড খাবার খাবো, হ্যাঁ, সেখানে কি থাকবে? ভাত হোক আবার রুটি হোক, যেটাই থাকুক সাথে কিছু শাকসবজি থাকবে, একটা হুম, প্রোটিন হুম, থাকবে, হ্যাঁ, সেটা হুম, ডিম হতে পারে বা মাছ হতে পারে, হ্যাঁ, যে কোনোটাই থাকে। এবং একজন এটা কিন্তু হতে পারে, কারণ কি একজন একেকজনের চাহিদা অনুযায়ী একেক রকম হয়। তো এটার পরিমাণটা একেকজনের প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট হবে। যে আমার কাছে আসলে আমি অ্যাডজাস্ট করে দিব। কিন্তু যেহেতু একজন মানুষ নিজে জানেন না, সেক্ষেত্রে এটা একটু সমস্যা হতে পারে। বাট এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ডই যে শাকসবজি থাকবে, একটা প্রোটিন থাকবে এবং হচ্ছে একটা হোল গ্রেইন থাকবে। হ্যাঁ? সেটা রুটিও হতে পারে, ভাতও হতে পারে। আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা খেয়েই অভ্যস্ত। হুম? অনেকে যে চর্বিযুক্ত, তেলযুক্ত যে খাবারগুলো খেয়ে অভ্যস্ত। অনেকে দেখা যায় যে হোটেলে খাচ্ছে, হ্যাঁ? বাধ্য হয়ে খেতে অফিসে যায়, বা আ কোনো কারণে তার রান্নার সুযোগ নাই। এই খাবারগুলোকে আমরা মানে ট্রান্স ফ্যাটের সোর্স গুলো যেন আমরা অফ রাখি। কারণ এই খাবারগুলো কিন্তু ট্রান্সপোর্ট দেয়। ট্রান্স ফ্যাটটা যখন বডিতে ঢুকে লিভার অবশ্যই যাবে। তো আমরা ট্রান্স ফ্যাটটাকে অফ রাখবো এবং এমন একটা ব্যবস্থা করে নিব যেন আমরা হেলথি খাবারে ঘরে খেতে পারি। এটা গেল একটা সকালে, এবং যেকোনো একটা মানে মিড মর্নিং এ আমরা যেকোনো একটা ফ্রুটস রাখতে পারি। যেকোনো ১ টা কি ২ টো ফ্রুটস যার যেরকম দরকার। তারপরে আমরা দুপুরের দিকে ভাতটা খেতে পারি। ভাত আপনি হুম, লাল হুম। চালের ভাত খান। অথবা যদি আপনি ২ বেলা লাল আটার রুটি খেতে পারেন, তাহলে এক বেলা আপনি অল্প পরিমাণে সাদা চালের ভাতও খেতে পারেন। হ্যাঁ? একেবারে 100% যে হোল গ্রেইন খেতে হবে এমন না। অল্প পরিমাণে আপনি নরমাল হোয়াইট টাও খেতে পারবেন যদি আপনি মেক্সিমামটা হোল গ্রেইন থেকে আনেন। হুম, সেক্ষেত্রে হুম। অতটুকু হোয়াইট আমরা
মানে এতটা ক্ষতি করে না যখন আপনি এক্সারসাইজ ইনকর্পোরেট করছেন সবকিছু। দুপুরে হ্যাঁ একটা স্ট্যান্ডার্ড খাবার থাকবে, ভাত মাছ মাংস শাকসবজি সবই থাকবে, ডাল থাকবে, কিন্তু অবশ্যই এটা একজন ব্যক্তির নিজস্ব চাহিদার মধ্যে থাকতে হবে। এবং এমন যে মানে এক্সেসিভ, আমাদের কিন্তু একটা টেন্ডেন্সি আছে, আমি অনেকেরই খেয়াল করেছি, মাছ আছে, মাংস আছে, ডিম আছে, দুধ আছে, মানে একসাথে অনেকগুলো আইটেম রান্না করা হয়। একজন ব্যক্তির যতটুকু চাহিদা তার মানে অ্যারাউন্ড 15 থেকে 20% মধ্যে প্রোটিন নিবে। সেক্ষেত্রে দেখা যায় যে একজনের ক্ষেত্রে একটা মাছ একটু ডাল এটা হয়ে যায়, অথবা 2 পিস মাছ হতে পারে। কিন্তু একসাথে যখন অনেক বেশি প্রোটিন হয় তখন কিন্তু আমাদের 20%-এর বেশি চলে যায়, এবং সেটা কিন্তু লিভারের উপর স্ট্রেস তৈরি করে। তো আমরা প্রোটিন এক্সেসিভ নিব না, যে কোনো একটা প্রোটিন নেব, এবং প্ল্যান্ট প্রোটিনকে গুরুত্ব দিব অবশ্যই। শাকসবজি ফলমূলকে তো ইনক্লুড করলাম। তো বিকাল বেলা হ্যাঁ আপনি যে কোনো একটা বেলায়, এক বেলা বা 2 বেলা আপনি কফি রাখতে পারেন, ব্ল্যাক কফি রাখতে পারেন, গ্রিন টি রাখতে পারেন। হ্যাঁ, এটাতে কোনো সমস্যা নেই এবং ক্যালোরিও দিচ্ছে না, বাট বাদাম আপনার রাখতে পারে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের হ্যাঁ জন্য বাদাম, ওমেগা বাদাম 3 ফ্যাটি রাখতে অ্যাসিড, পারে। হ্যাঁ এক মুঠি বাদাম রাখতে পারে। তারপরে সূর্যমুখী বীজ, ভিটামিন ইর সোর্স, এবং ভিটামিন ইটা লিভারের জন্য ভালো। এবং টক দই রাখতে পারে, বিকাল বেলা বা রাতের বেলা একটু টক দই রাখতে পারে, বা লো ফ্যাট মিল্ক রাখতে পারে। একটা ফ্যাটি লিভারের রোগীর জন্য লো ফ্যাট মিল্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। হোল যে ফ্যাট মিল্ক, এটা যথাসম্ভব অ্যাভয়েড করা দরকার, কারণ আমরা যে ফ্যাটটাকে আমরা কমিয়ে আনতে চাই, হুম এটা হুম খুবই হুম ইম্পর্টেন্ট, এবং এই জায়গাটাতে আমাদের অনেক বড় একটা ভুল হয়ে যায়। তো এবং এই দুধ দিয়ে তৈরি যে ডেজার্ট আইটেম গুলো সেগুলোও কিন্তু ক্ষতি করে, তো আমরা এটাকে এক্সক্লুড করবো। এবং দুধ রাখবো, দুধ রাখবো, দই রাখবো, লো ফ্যাট মিল্কটা রাখবো, বা দই রাখবো, বা মাঠা ঘোল। হ্যাঁ, এই যে দইটা কিন্তু প্রিবায়োটিক আমাদের, সরি প্রিবায়োটিক না প্রোবায়োটিক, এটা আমাদের ওই যে গাট হেলথ, যে মানে টক্সিক গাছ হেলথের জন্য ম্যাটেরিয়াল খুব ছাড়ে, যে ভালো। এমন বাজে, হ্যাঁ বাজে ব্যাকটেরিয়া গুলোকে হটিয়ে দেয়, এবং এটা আমাদের লিভারের জন্য ভেরি গুড। আমরা টক দই, ঘোল, মাঠা, ইভেন পান্তা ভাত, আমাদের দেশীয় যে খাবারটা আমরা কিন্তু খুব পছন্দ করি, অনেকে ওজন বেড়ে যায় বলে খায় না, অল্প পরিমাণে পান্তা ভাত খাওয়া যেতে পারে, কারণ এটা প্রোবায়োটিকের ভেরি গুড সোর্স। তো সেটাই, আমাদের গাট এইগুলো হেলথটাকে ভালো রাখাটাই একটা হ্যাঁ হ্যাঁ, বিরাট ইস্যু, তাই না? কারণ বলা হয় ফ্যাটি যে লিভার, পেট ভালো তো সব ভালো। হ্যাঁ গাট সেটাই হেলথ সেটাই। কিন্তু খুব ইম্পর্টেন্ট। যখন আমরা আমাদের গাট হেলথটা ভালো থাকবে, আমরা একটা প্রপার ডায়েটে থাকবো, সাথে এক্সারসাইজ থাকবে, তখন অবশ্যই ফ্যাটি লিভার রোগী নিজেকে সুস্থ রাখতে পারবেন স্বাভাবিক এবং হয়ে সেই আসবে। অবস্থা থেকে উন্নতি করতে পারবেন। অনেক ধন্যবাদ আপা আপনাকে আজকে আমাদের সাথে উপস্থিত থাকার জন্য। আশা করছি আমরা আমাদের অন্য কোনো পর্বে আপনাকে আমরা আবার পাবো, এরকম একটা খুব ভালো একটা ইন্টারেক্টিভ সায়েন্টিফিক সেশনের জন্য। জি সো আপু, আপনাকে আজকে অনেক ধন্যবাদ দিয়ে শেষ করছি। আপনি দর্শকের অনেক উদ্দেশ্যে যদি ধন্যবাদ কিছু আপু বলতে চান, আপনাকে। একদম শেষ মুহূর্তে আছি আমরা। হ্যাঁ, দর্শককে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমাদের লাইফস্টাইল এবং ডায়েট যদি আমরা হেলদি ওয়েতে মেনটেন করি, ইনশাল্লাহ আমরা সবাই ভালো থাকবো। এবং ফ্যাটি লিভার মানে খুব সাইলেন্ট একটা ডিজিজ, এটা কিন্তু আমরা বুঝতে পারি না, এটা স্লোলি প্রোগ্রেস করে এবং আলটিমেটলি একটা সময় গিয়ে ক্যান্সারের রূপ নেয়। তো আমরা আশা করি যে ইনশাল্লাহ এরকম সমস্যা হবে না, আমরা নিজেদেরকে ভালো রাখার জন্য যথাসম্ভব চেষ্টা করতে মানে চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো সময় ইনশাল্লাহ দেখা হবে। অনেক ধন্যবাদ আপা। দর্শক, আমরা আজকে এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের সাথে আবার দেখা হবে আগামী পর্বে, এই আগামী বৃহস্পতিবারে রাত ৯টায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।